টোটাল আমাকে 4টা লোড প্যাটার্ন ডিফাইন করতে হবে। আমি চলে যাই ডিফাইন অপশনে, ডিফাইন লোড প্যাটার্ন। সেখান থেকে আমি এই যে 4টা লোড প্যাটার্ন ডিফাইন করে রাখলাম। সয়েল, অ্যাক্টিভ, ওয়াটার, সারচার্জ, সারচার্জ, সারচার্জ এবং এখন এগুলো তো করা আছে। অনেক প্রশ্ন কিভাবে করে, যে কোনো একটা করি। আমি একটা লোড প্যাটার্ন দেওয়ার জন্য প্রথমে একটা নাম দেব, কি টাইপের লোড। আমি এখানে দিয়েছি লাইভ লোডের আন্ডারে সবই। বেসিক্যালি অনেক ধরনের লোড আছে, আমি লাইভের আন্ডারে দিয়েছি, এটা লাইভের আন্ডারে দিলাম। এরপরে হচ্ছে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার দরকার নাই, অ্যাড দিয়ে দিলাম, দিলে আমার এইভাবে লোড প্যাটার্নটা হয়ে যাবে। এভাবে করে আমার 4টা লোড প্যাটার্ন আমি ডিফাইন করলাম। এটা 4টাতে 4 ধরনের লোড দেব এই কারণে। এখন আমার লোড গুলো আমি দিই। প্রথমে দেব সারচার্জ লোড। সারচার্জ হচ্ছে প্রথম হাফে আছে 1.75, পরের হাফে হচ্ছে 1.45। তো আমি এটা সিলেক্ট করলাম, বড় করে। তাহলে এটা সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখানে আমাদের হলো এইটাতে কিন্তু ইউডিএল লোডটা, মানে ইউনিফর্মলি লোড আছে। তো ইউনিফর্মলি লোড আমরা কিভাবে দেব? প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে কি লোড দেব। সারচার্জ দিচ্ছি, তারপরে এটা ডিরেকশন লোডের, এইটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো এক্স এক্সিসে আছে। এই লোডটা আমরা দেব এক্স এক্সিস ডিরেকশন। আরেকটা কথা, যে আমরা যে লোডটা দেব সেইটা কিন্তু দিতে হবে উইক এক্সিসে, মানে আমাদের 1 মিটারের বরাবর দিলে হবে না। এই জন্য এটা কিন্তু আগে একটু দেখে নিতে হবে যে আমাদের এই যে লোড, এটা এক্স ডিরেকশন, এই উইক এক্সিসটা কিন্তু এক্স ডিরেকশনে আছে, বা আমরা যে থিকনেসটা বের করতেছি সেটা কিন্তু এই দিকে দেওয়া আছে। এই জন্য আমাদেরকে ওইটা একটু খেয়াল রাখতে হবে, যে আমরা এখন এলিভেশন 3-তে গেলে আমাদের এক্স এক্সিস বরাবর লোডটা অ্যাপ্লাই করতে হবে। তো এলিভেশন 3 সেখানেই ছিলাম। তো আমরা হচ্ছে এই যে এক্স এক্সিস বরাবর লোডটা অ্যাপ্লাই করব। তো এক্স এক্সিস বরাবর লোড অ্যাপ্লাই করার জন্য সিলেক্ট সারচার্জ লোড গ্লোবাল এক্স, এগুলো আমার দরকার নাই, আমি জাস্ট ইউনিফর্ম লোড হিসেবে আমি দিয়ে দিব। ইউনিফর্ম লোডটা কত, আমার কিলো নিউটন পার মিটারে আমার লোডটা হচ্ছে 1.75। 1.75 হচ্ছে আমার লোড পার মিটারে, কারণ লোডটা ছিল আমার কেপিএ। তাহলে কেপিএ হচ্ছে যদি 1 মিটার দিয়ে আমি গুণ দিই তাহলে কিলো নিউটন পার মিটারে চলে আসে ফোর্সটা। সেটা দিয়ে দিব। আমার এখানে আমি লোডটা দিয়ে দিলাম। আর পরের অংশের জন্য আমার লোড কিন্তু একটু কম আছে। পরের অংশের লোড আছে হচ্ছে 1.45। তো সেইটা আমি এখন দেব 1.45। তাহলে আমার সারচার্জ লোড অ্যাপ্লাই হয়ে গেল। আমি কিন্তু কোনোটার সাথে অ্যাড করতেছি না, এই জন্য সবগুলো লোড প্যাটার্ন আলাদা করছি, যাতে আলাদা আলাদা দিয়ে আমরা পরে যোগ করে নেব। এরপরে আমরা দেব হচ্ছে ওয়াটার লোড। তো ওয়াটার লোড কিন্তু ইউডিএল এর মতো না, এটা কিন্তু ডিস্ট্রিবিউশনটা ট্রায়াঙ্গুলার। সাজ্জাদ, হ্যালো। জি, আমি ওই যে একটা ওদেরকে একটু ক্লিয়ার করতেছি, যে সেটা হলো এটা সারচার্জ মানে সারচার্জ না, সারচার্জের কারণে মানে ল্যাটারাল প্রেসার যেটা তৈরি হচ্ছে সেটা আর কি। জি, জি, হ্যাঁ, ওরা যদি আবার ওইটা সারচার্জ মনে না করে, মানে সারচার্জ প্রেসার আর কি, মানে প্রেসার সারচার্জ ডিউ টু সারচার্জ। উপরে সারচার্জের ভার্টিক্যাল প্রেসারের কারণে ল্যাটারাল প্রেসার যেটা তৈরি হচ্ছে সেইটা সেটাই সেটাই অ্যাপ্লাই হচ্ছে আর কি। জি, প্রেসার ডিউ টু সারচার্জ যেটা হচ্ছে আর কি। জি, আর এটা ওয়াটারের প্রেসার, এটা সয়েলের অ্যাক্টিভ প্রেসার, এটা সয়েলের প্যাসিভ প্রেসার। ঠিক আছে। তো এখন হলো আমরা ওয়াটারটা দেব। তো ওয়াটার হচ্ছে 0 থেকে স্টার্ট, এখানে এসে হয়ে গেছে 100, তারপরে টু আবার ইউডিএল। তো এখন এটা আমি কেমনে দিব? এটা হচ্ছে আমরা জানি যে কিভাবে ট্রাপিজয়েডাল লোড দিতে হয়, এটাকে ট্রায়াঙ্গুলার বানিয়ে নেব। তো এইটা হলো আমার, এটা হচ্ছে যে ওই
মানে এটা হলো ভার্টিক্যালি মেম্বার আঁকছি, তো এটা একটু উল্টা হয়ে যাবে আর কি। মানে আমাদের যদি 0-তে 0 দিই আর 1-এ যদি 100 দেই, তাহলে এটা হবে না। আমি এটা না হবে না এটাই দেখাচ্ছি। যেমন এটা হয়ে যাবে এরকম, উল্টা হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি 1-এ হবে 100, 0-তে হবে, হ্যাঁ, 0-তে হবে 100, 1-এ হবে 0। জাস্ট ওই জিনিসটা উল্টায় দিলেই হবে আর কি। এই মানে এখন ঠিক আছে। আর হলো বাকিটা ইউডিএল দেওয়া যাবে, তখন আর এটা দরকার নাই। এটা হচ্ছে জাস্ট ওই 100টাই এখন আমার ইউডিএল হিসেবে আসলো। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াটার প্রেসার। এখন দেব হচ্ছে সয়েলের অ্যাক্টিভ প্রেসার। সয়েলের অ্যাক্টিভ প্রেসারের ক্ষেত্রে আমরা প্রথমটুকু আগে দিয়ে নেব, ট্রায়াঙ্গুলার লোড 0 থেকে শুরু করে 28। তো এইটা হচ্ছে আমার আসলো, সিলেক্ট করলাম সয়েল অ্যাক্টিভ। তো আমার হবে 0-তে 28, 1-এ হবে 0। এটা তো আর থাকছে না। তো এইটা হলো আমার এই পার্ট আসলো। এই পার্ট আসার পরে এবার বাকি অংশে কিন্তু আবার আলাদা। বাকি অংশে কি হচ্ছে, আমার হলো এখানে আসতেছে 52.2 আর এই পয়েন্টটা হচ্ছে 22.3। তো সেটার জন্য আমার হচ্ছে 52.2 আর এটা হচ্ছে 23.2। এইটা দিলাম আমি, দিলে আমার ওই প্রেসারটা অ্যাপ্লাই হলো। আর প্যাসিভটা লাগবে না, তারপর আমি দিয়ে রাখি। প্যাসিভটার জন্য আমি আলাদা আরেকটা কি করছি, আরেকটা লোড প্যাটার্ন করছি। সেই প্যাসিভটা হচ্ছে এইটাতে থাকবে, কারণ ড্রেজ লাইনের নিচের অংশটুকুতে আছে। আমরা 10 মিটার এক্সকাভেশন ধরে এখন আগাচ্ছি। তো এইখানে আমার এইটাতে প্যাসিভ প্রেসার থাকবে, সেটার ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হয়ে 345, 345। তো আমার হলো 345 আর এটাতে হলো 0। তাহলে দিলাম আমি। এখন এটা একবারে আমি কিন্তু 4টা দেখতে পাবো না, কারণ ওইটা তো আমরা আলাদা আলাদা দিয়েছি। তা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এই জি, প্যাসিভের ডিরেকশনটা তো উল্টো দিকে হবে না, -6 এর দিকে, ও যেহেতু সরি, এটা প্যাসিভ প্রেসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে এর দিকে যাবে। এটাতে আমি নেগেটিভ দিয়ে দিলেই হবে। নেগেটিভ দিয়ে দিলেই আমার এটা উল্টা দিক থেকে আসবে। প্যাসিভ প্রেসারটা আমি অ্যাপ্লাই করে ফেললাম। তাহলে আমার এখানে 4টা, আমি যদি একটু শো করি, ডিসপ্লে, লোড অ্যাসাইন, ফ্রেম লোড, তাহলে পাচ্ছি কি, প্রেসার ডিউ টু সারচার্জ, তারপরে হচ্ছে ওয়াটার প্রেসার, তারপরে সয়েল অ্যাক্টিভ প্রেসার, সয়েল প্যাসিভ প্রেসার। তাহলে আমি 4টা প্রেসার অ্যাপ্লাই করা হয়ে গেল। এই সবগুলো আমার 1 মিটারের জন্য আমরা করেছি, 1 মিটারের জন্য অ্যাপ্লাই করেছি। এখন আমাকে সাপোর্ট কন্ডিশনে যেতে হবে, বাউন্ডারি মানে যে বাউন্ডারি কন্ডিশন, আমি লোড দিলাম, এখন আমাকে সাপোর্ট কন্ডিশনটা সেট করতে হবে। সাপোর্ট কন্ডিশনে আমাকে এই এই পোর্শন থেকে আমার নিচের টুকুতে সয়েল আছে, বাকিটা কিন্তু এক্সকেভেটর হয়ে গেছে। মানে আমরা হচ্ছে এই কন্ডিশনে আছি যে আমার নিচে এই পার্টটুকু এক্সকেভেট হয়ে গেছে, এক্সকেভেটেড। তো এই পোর্শনে আমার যেহেতু লোড আসতেছে এই ফেস থেকে, আমরা উল্টা দিকে আমাদের কি থাকবে, আমাদের স্টার্ট থাকবে। তো সেটা একটা কন্ডিশন, সাপোর্ট কন্ডিশন, যে স্টার্ট আছে। আর হচ্ছে এটা এটা আসলে ম্যাট আমি দেখাচ্ছি, বাট এটা তো ম্যাটটা তো পরে হয়। তো এবং এগুলো হচ্ছে স্ল্যাব আছে, মানে বেসমেন্টের জন্য আমাদের যে ইয়াটা মেম্বার গুলো যে স্ল্যাব থাকে, একটা দুইটা তিনটা, নিচে হচ্ছে এটা ম্যাট আছে বা পাইল ক্যাপ থাকতে পারে, ফুটিং থাকতে পারে, যাই থাকুক। তো এই কন্ডিশন ম্যাট বা পাইল ক্যাপই থাকবে, ম্যাট থাকবেই। তো সেইটা সহ আমাদের এই যে এগুলো হচ্ছে স্ল্যাব এলিমেন্ট। আর এটা স্টার্ট 1, এটা হচ্ছে স্টার্ট 2। তো স্টার্ট 1 এবং স্টার্ট 2 এর আমার লোকেশন লাগবে, এইটা আমাকে দিতে হবে। এটা হলো নাম্বার 1, যে লোকেশন অফ স্টার্ট মেম্বার। আর তারপরে হচ্ছে যে যেখান থেকে আমার এক্সকাভেশন শেষ হলো, অর্থাৎ ড্রেজ লাইনের নিচে এই পার্টে আমার সাপোর্ট আছে, মানে সয়েল আমাকে রেজিস্ট করছে, সেটার জন্য আমাকে স্প্রিং দিতে হবে।
তো এই হচ্ছে আমার সাপোর্ট কন্ডিশন উপরের এবং নিচের জন্য। তো সেইটা আমাকে করতে হবে। সেটা করার জন্য আমরা কিছু তো আগে আমরা করে দেখেছি ক্যালকুলেশন, তাছাড়া একবারে বলতে পারবো না। কিন্তু আমরা যেটা সেট করছি সেটা হলো উম, সেটা প্রথম এইটা হচ্ছে আমার পাইল টপ লেভেল। পাইল টপ লেভেল থেকে প্রথম ব্রেসিংটা হচ্ছে 1.75 মিটারে, আর পরের ব্রেসিংটা আছে 6 মিটার লেভেলে। এই হচ্ছে আমাদের উপরের লোকেশন, স্টার্টের লোকেশন। এটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে জাস্ট পয়েন্ট গুলো চেঞ্জ হবে, অ্যাসাইনটা ঠিক থাকলে ওইভাবে চলে আসবে ক্যালকুলেশন। আর এখানে আমাদের যে 10 মিটার আছে, আমরা এটা 10টা সেগমেন্টে ভাগ করব, করে প্রতি সেগমেন্টের জন্য একটা লাইন স্প্রিং ক্যালকুলেট করব। তাহলে নিচে আমরা 10টা স্প্রিং তৈরি করব, উপরের জন্য 2টা স্প্রিং। উপরেরটা দেব পয়েন্ট স্প্রিং, এগুলো হচ্ছে পয়েন্ট স্প্রিং, আর এগুলো 2টা পয়েন্ট স্প্রিং, আর এখানে হবে 10টা লাইন স্প্রিং। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে পয়েন্ট স্প্রিং এবং লাইন স্প্রিং কিভাবে করতে হয়। লাইন স্প্রিং, লাইন স্প্রিং কিভাবে করতে হয় এটা আমাদেরকে এখন দেখতে হবে। তো এখন আসি যে পয়েন্ট স্প্রিং এবং লাইন স্প্রিং এর ভ্যালুটা কত হবে এবং কিভাবে এটা ডিফাইন করব। আমরা একটু ক্যালকুলেশনে চলে যাই। যেমন আমরা ইকুইভ্যালেন্ট বিমের একটা ক্যালকুলেশন করলাম। এখন স্ট্রাট স্টার্ট একেবারে যে ক্যালকুলেশন করেনি তাদের জন্য যদি একটু ধারণা দিই যে কেমন লাগতে পারে। নরমালি দেখা যায় যে আহ, এক ফার্স্ট লেয়ারে একটু কম লাগে সেকশনটা, সেকেন্ড লেয়ারে একটু বেশি লাগে। তো ফার্স্ট লেয়ারে হয়তো 300 আর 350 সাইজের আইজয়েস্ট আমরা চিন্তা করতে পারি, আর সেকেন্ড লেয়ারে হয়তো 400 থেকে 450 আইজয়েস্ট চিন্তা করতে পারি আমরা। কিন্তু তারপরেও আমরা একটা ট্রায়াল দিলে যে ফোর্স কেমন আসছে সেটা নেওয়ার মতো ক্যাপাসিটি স্টার্টের আছে কিনা, সেখান থেকে কিন্তু এটা আবার রিক্যালকুলেট করতে হবে। তো এইখানে একটা ছোট ক্যালকুলেশন যেখানে স্প্রিং কিভাবে এই বের যে করা হয়। 300 থেকে 350 যেটা বললেন, এটা কি ডেপথ জি জি, মানে ডেপথ, স্ট্রাকচার? স্টার্টের ডেপথ। হ্যাঁ হ্যাঁ, ডেপথের সাথে তো আবার অন্য সাইজ গুলো ভাবেই প্রপোর্শনেট। এখন হচ্ছে যে আমাদের স্প্রিং, পয়েন্ট স্প্রিং যেটা সেটা কিভাবে ক্যালকুলেট করব। তা আমি যদি ধরে নিই যে এইটা হচ্ছে আমার, এটা এরকম হয়তো হবে না, বাট এটা আমি ধরে নিচ্ছি যে এইটা হলো আমার একটা ব্রেসিং সিস্টেম। এইটা হলো আমার ওয়েল, চারি ধার দিয়ে এটা আমার ওয়েল আছে, এটা ওয়েল, এভাবে ওয়েল আছে। এটাকে রানারও বলে অনেকে, যেটা হলো যে আমার শোর পাইলের গায়ের সাথে লেগে থাকে যেটা, সেটা হচ্ছে ওয়েল বা আপনার মানে রানার অনেকে অনেকভাবে বলে। আর এইখানে যেটা আমার এই যে কম্প্রেসিভ মেম্বার, এটা হলো আমার স্টার্ট। সেটাই হলো আমাদের এই যে ক্যালকুলেশনে এটারই ফোর্স আসলে মেনলি বের করতেছি। মানে আমার এইখানে আছে আমার পাইল গুলো, প্ল্যানে যদি দেখি তাহলে এই যে পাইল গুলো আছে, এই পাইলের একটা সেন্টার স্পেসিং আছে, সেগুলো নিয়ে ডিসকাস করলাম। এখন এই স্ট্রাট আমি কত দূরে দূরে দিব সেটাও একটা আছে। নর্মাল প্র্যাকটিস হচ্ছে 6 মিটার টু 7 মিটার। এইটা কারণ এটা এক্সক্যাভেটরের সাইজ টাইজ আদার্স কাজের অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এরকম একটা স্পেসিং আমরা চিন্তা করতে পারি। অনেক সময় কলামের ওরিয়েন্টেশনের উপরেও এটা চেঞ্জ হয়। তো 6 থেকে 7 মিটার হলো এই যে এই ডিস্টেন্সটা, অর্থাৎ একটা স্ট্রাট কতটুকু উইথের ফোর্সটা ক্যারি করবে। অর্থাৎ আমি যে এই এতটুকুতে যত পাইল দেব সব পাইলের যে ল্যাটারাল ফোর্স এই স্টার্ট নেবে, যদি আমরা স্টার্ট মেম্বার বেসিং হিসেবে আমরা ইয়ে করি। তো এইটা হলো আমাদের এই স্পেসিংটা হচ্ছে 6 মিটার, আমাদের এই অ্যানালাইসিসে আমরা অ্যাজাম্পশন করতেছি। তাহলে 6 মিটারের জন্য আমরা একটা স্টার্ট দিচ্ছি, সেই স্টার্টের আমরা সাইজ, আমরা যদি নিচের লেয়ার চিন্তা করি সে আমরা 400 দিলাম, 400 ডেপথের দিলাম। তাহলে 400, এটা হলো আমার 400, এটাও 400, তাহলে 400 400। এইটার থিকনেস আমরা দিচ্ছি 12 মিলি, আর এইটা মানে ফ্ল্যাঞ্জের থিকনেস হচ্ছে 16 মিলি। দিলে আমার টোটাল এরিয়া হলো এই যে 17,200 মিলিমিটার স্কোয়ার। আর স্টিলের মডুলাস অফ এলাস্টিসিটি হচ্ছে 200,000, মানে কি 200 জিপিএ, গিগাপাস্কেল। তো
তো সেইটা করলাম 2 লক্ষ এমপিএ। সেখান থেকে আমার ইএ ডিভাইডেড বাই এল যদি করি, ই পেয়ে গেলাম আমি 200 জিপিএ। তারপরে এ হলো এই যে এটা এ, আর এল হচ্ছে এই যে লেংথ, যেটা এটা হলো আমার টোটাল লেংথ। এখন যদি দুই পার্শ্বের লোডিং কন্ডিশন সেম থাকে, দুই পার্শ্বের লোডিং কন্ডিশন সেম থাকে, অর্থাৎ এ পাশে যে লোড এ পাশেও সেই লোড, একই লোড, তাহলে এটা এল মানে এলটাকে অর্ধেক করার সুযোগ আছে। অর্থাৎ আমার যে টোটাল যে লেংথ সেটার অর্ধেক ধরা যাবে। অর্ধেক দিলে সুবিধা কি, ওই যে স্প্রিং এর স্টিফনেসটা বেশি পাওয়া যাবে আর কি, তখন ডিফরমেশন কম হবে, ইকোনমিক হবে এই কারণে। কিন্তু যদি আমার লোডিং কন্ডিশন ডিফারেন্ট হয় তখন আবার ওই সিচুয়েশনটা থাকে না। তো এইটা হচ্ছে ব্যাপারটা আর কি। তো আমার হলো যদি লোডিং কন্ডিশন সেম হয়, এল হবে হচ্ছে এটার অর্ধেক, অর্থাৎ এল হবে এইটুকু অর্ধেক। আর যদি লোডিং কন্ডিশনটা সেম না থাকে, পরে বিল্ডিং আছে পাশে নাই, তখন আবার কিন্তু ফুল লেংথই নিতে হবে। তো যাই হোক, আমরা এখানে রিয়েল সিচুয়েশন কি হবে, কিন্তু আমরা ধরছি যে এইটার লেন্থ হচ্ছে 10 মিটার। তো 10 মিটার যদি হয় তাহলে আমার এই এল হচ্ছে আমার 10 মিটার। তাহলে ই পেলাম, এ পেলাম, এল পেলাম। তাহলে আমি কে কে অর্থাৎ ওই যে ওইটার স্প্রিংটা আমি পেয়ে যাব যে এত নিউটন পার মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার ডিফরমেশনের জন্য তার হচ্ছে যে ফোর্স নেওয়ার ক্যাপাসিটি হলো এত, অর্থাৎ 344 কিলো নিউটন। এই হলো তার স্প্রিং এর ভ্যালুটা। তো এখন হচ্ছে সেইটা দিলাম। আর হলো এখানে এটা যদি আমি কিলো নিউটনে করি যে 344। এখন কথা হচ্ছে এটা তো হলো পুরো 6 মিটারের জন্য এই ইয়াটা দিয়েছি আমরা, আমাদের তো অ্যানালাইসিস 1 মিটারের জন্য, তাহলে একে কনভার্ট করে আনতে হবে পার মিটারে। তাহলে আমি এখন কি করব, এই যে 6 যে স্পেসিং সেটা দিয়ে আবার এটাকে ভাগ করব। তাহলে 344-কে আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার 57 আসে। তাহলে আমার স্প্রিং এর ভ্যালু হলো 57 কিলো নিউটন পার মিটার। এই মিটারটা আমার সফটওয়্যারে লাগবে না, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা ওই যে 6 দিয়ে ভাগ করে, অর্থাৎ স্পেসিং এস দিয়ে ভাগ করে মিটারে আনছে। এগুলো সবই স্যারের লেকচারের মধ্যে খুব সুন্দর করে ফর্মুলা সবকিছু দিয়ে ওটা দেখানো আছে। তাহলে এটা হচ্ছে আমি এখন পার মিটারে আমার স্টিফনেসটা আমি নিয়ে নিলাম, মানে পুরো এই যে স্টার্ট তাকে আমি আবার মানে স্পেসিং দিয়ে ভাগ করে 1 মিটারের জন্য সেটার স্টিফনেস কত আমি এটা নিলাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা স্প্রিং পেলাম। এখন এটা আমি যদি সাইজ চেঞ্জ হয় স্প্রিং এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাই আমি যদি এটা 350 করে দিই, এটা 10 করে দিই, এটা 12 করে দিই, তাহলে কিন্তু এটা আমার কমে গেল। আবার যদি লেংথ বেড়ে যায় তাও কমে যাবে। তাই হোক, এটা একটা ইনপুট। তাহলে আমার দুইটা স্প্রিং আমি পেলাম। একটা পেলাম হচ্ছে 57 কিলো নিউটন পার মিলিমিটার, 38 কিলো নিউটন পার মিলি। আমি দুইটা স্প্রিং ধরলাম, পেলাম না অ্যাকচুয়ালি, দুইটা আমি দুই লেভেলের জন্য কনসিডার করতেছি, একটা 38 একটা 57। তাহলে দুইটা পয়েন্ট স্প্রিং আমি পেয়ে গেলাম, তাদের লোকেশন জানি। এইটার লোকেশন হচ্ছে 0 থেকে 6 মিটার ডাউনে, এটা হচ্ছে 0 লেভেল থেকে 1.75 মিটার ডাউনে। তাহলে দুইটা স্প্রিং এখন আমি এটা এটা ইয়ে করবো। তাহলে একটা করে একটা অ্যাসাইন করে দিই যাতে পরে থাকে। তো প্রথমে আমি কি করব, ড্র জয়েন্ট অবজেক্ট, মানে আমি ওই যে পয়েন্টে স্প্রিং দেবো আমি একটা একটা পয়েন্ট অবজেক্ট ড্র করব। ড্র জয়েন্ট অবজেক্ট। আমি প্রথমটা কত আমার, এটা মিলিমিটারে আছে, মানে 1750, 1.75 1750। ইন্টার প্রেস করব, 0-তে ক্লিক করব, করলে এটা উপরে চলে গেছে। আমার আবারও ভুল হয়েছে, এটা নেগেটিভ হবে কারণ আমি তো এগুলো সব ডাউনওয়ার্ড। তো এখানে আমি যে ক্লিক করলাম, তাহলে এখানে আমার একটা জয়েন্ট চলে আসলো। এটা হচ্ছে 1.75 মিটার ডাউনে একটা জয়েন্ট আসলো। এরপরে হচ্ছে পরেরটা কত আছে, -6 মিটার। আমি এটা ক্লিক করলাম, আমার এখানে আরেকটা জয়েন্ট চলে আসলো। তাহলে এই দুই জয়েন্টে আমি দুইটা পয়েন্ট স্প্রিং দেব। আমি চলে যাই এবার ডিফাইন স্প্রিং প্রপার্টিজ, পয়েন্ট স্প্রিং করলাম। এগুলো যা আছে আমরা ভুলে যাই, আমি নতুন করেই করতেছি। অ্যাড কপি নিউ অ্যাড নিউ। তাহলে আমি দিলাম সে আমার প্রথম স্প্রিংটা হলো 300/300 জন্য আমি একটা স্প্রিং পাচ্ছি, সেটার এটা এখন এটা কোন ডিরেকশনে আছে, এটা আছে হচ্ছে এক্স ডিরেকশনে। এই স্প্রিংটা কাজ করতেছে হলো এক্স ডিরেকশনে। তো এক্স ডিরেকশন বরাবর এই স্প্রিং এর ভ্যালুটা হচ্ছে
আমার হলো 300/300 এর জন্য 38.87 কিলো নিউটন পার মিলিমিটারে হলো ভ্যালুটা। তার মানে মিটারের জন্য আমাকে কি করতে হবে, 1000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার একটা লেভেলের স্প্রিং আমি পেলাম। এটাকে আমি এবার কপি করে নিই। আমার সেকেন্ড যে স্প্রিং সেটা হচ্ছে কত, 400/400 জন্য। সেটা আমাদের কত ছিল, 57 ইন্টু 1000, মানে 57,000 কিলোনিউটন পার মিটার। 1 মিটারের জন্য আমার এত কিলোনিউটন ফোর্স এখানে ডিফরমেশন হচ্ছে, এই ফোর্স নেওয়ার ক্যাপাসিটি তার আছে বা রিঅ্যাকশন ডেভেলপ হবে। এইটা আমি ওকে করলাম। তাহলে দুইটা স্প্রিং, তাহলে প্রথম পয়েন্টের জন্য এই সিলেক্ট করে অ্যাসাইন জয়েন্ট স্প্রিং, আমি প্রথমটাতে দিলাম ছোট স্প্রিং প্রথম লেভেলে, পরের স্প্রিং এ দিলাম আমার বড়টা। তাহলে আমি দুইটা স্প্রিং ডিফাইন করলাম। তাহলে আমার ড্রেজ লাইনের উপরের পার্টের মানে সাপোর্ট কন্ডিশন শেষ। এখন আসবো আমি নিচের লেভেলের জন্য সাপোর্ট কন্ডিশন। তো নিচের লেভেলের সাপোর্ট কন্ডিশনের জন্য আমাদের কিছু ক্যালকুলেশন আছে। যে এটা হচ্ছে, এটা হ্যাং হয়ে গেল। আচ্ছা, একটু ভালো করে দেখাই। এখানে হচ্ছে মডুলাস অফ সাবসয়েল রিঅ্যাকশন অ্যাকর্ডিং টু CSN 73 1004, এটার আরো হয়তো আপডেট ভার্সন আছে, মোরাললেস একই জিনিস। তো আমাদের সয়েলটা ছিল স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েল হওয়ার কারণে এটা আমাদের হচ্ছে যে এটা ক্লের জন্য আর এটা স্যান্ডের জন্য। স্যান্ডের যে ফর্মুলা সেটা আমরা দেখতে পাচ্ছি যে N সাবস্ক্রিপ্ট H একটা একটা টার্ম আছে, জেড আছে, ডি আছে। ডি হচ্ছে ডায়ামিটার অফ দা পাইল, কিন্তু আমরা এটা যেহেতু 1 মিটারে সবকিছু কনভার্ট করে নিছি, সুতরাং এটা 1 মিটার। এটা আমাদের আর কিছু করতে হচ্ছে না। জেড হচ্ছে যে এটা ডেপথ অফ সয়েল। তো ডেপথ অফ সয়েল আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ পোরশনে ডেপথ অফ সয়েলটা আমরা যখন মাটিটা কেটে ফেলছি সেখান থেকে আমাদের ডেপথ অফ সয়েলটা স্টার্ট হচ্ছে। তো সেইটা হচ্ছে আমাদের একটা ব্যাপার যে বেজ লাইন থেকে আমরা কতটুকু নিচে নেব, তো সেই পয়েন্টে আমি একটা করে স্প্রিং পাবো। আর আমি 1/2 মিটার নিচে একটা পাবো, 1 মিটার নিচে এইভাবে। তো আমাদের 1 মিটার করে সেগমেন্ট করা আছে, তার মানে জেড এর ভ্যালুটা 1 2 3 করে 10 পর্যন্ত যাবে। যেহেতু এটা আমাদের ড্রেজ লাইন থেকে, এটা আমাদের ড্রেজ লাইন, এখান থেকে এটা হচ্ছে আমার 10 মিটার। তাহলে এটা আমার এভাবে সেগমেন্টাল 10টা সেগমেন্ট আছে। সুতরাং এখানে আমার জেড এর ভ্যালু 1, এখানে জেড এর ভ্যালু 2, এভাবে করে আমার যাচ্ছে যাচ্ছে এভাবে করে, হ্যাঁ, এভাবে করে যাচ্ছে। তো এখন হচ্ছে এটা আমি যত ঘন নেব, যত ছোট ছোট সেগমেন্ট নিব, আমার রেজাল্টটা অ্যাকুরেট হবে, একটু স্বাভাবিক। কিন্তু আসলে এটা এটা ক্যালকুলেশনের ব্যাপার, ট্রায়াল আছে, হ্যাঁ, আমরা 1 মিটারে আছি। তো 1 মিটার পর পর আমি জানি 10টা সেগমেন্ট হবে, তাহলে আমার জেড 1 থেকে 10 পর্যন্ত যাবে। আর এনএইচ হচ্ছে যে আমাদের সয়েল যেহেতু একই রকম, বেজ লাইনের নিচে আমাদের 533 আমার একটা সয়েল ধরছে যেটা একই রকম সয়েল, সুতরাং এনএইচ এর ভ্যালু আমাদের একটা। তো একটা আমাদের এখানে, এটা যদি আমরা এনএইচ টা দেখি, যে এনএইচ হচ্ছে ড্রাই কন্ডিশন, ওয়েট কন্ডিশন, দুইটা কেস হইতে পারে। আর হচ্ছে এখানে রিলেটিভ ডেনসিটি ডিফারেন্ট হইতে পারে। তো রিলেটিভ ডেনসিটি আমাদের হচ্ছে 0.33 0.5 0.9%। আর এটা হচ্ছে ড্রাই নাকি ওয়েট, তো আমাদের এখানে তো সাবমার্স কন্ডিশন, এটা ওয়েট হবে। আর এখানে হচ্ছে যে আমাদের রিলেটিভ ডেন্স, যেহেতু ডেন্স কন্ডিশন, এটা ডেন্স এর দিকে থাকবে, ইভেন 11 ও হইতে পারে। তো আমরা এখানে যেহেতু ক্যালকুলেশন করছি, আমরা 8 ধরছি এটার জন্য, এনএইচ এর ভ্যালু আমাদের 8 ধরা আছে এটাতে। 8 হচ্ছে এটার জন্য। তো 8 যদি হয়, তাহলে আমরা এই যে সবগুলোর সাথে তো এখন জেড আর এনএইচ গুণ আছে, তার মানে এটা 8 হবে, এটা 16 হবে, এটা 24 হবে, এটা 32 হবে, মানে 8 এর গুণিতক করে আমার এটা বাড়তে থাকবে। এই তো। তো এখন আমি কয়টা স্প্রিং করব, 10টা স্প্রিং ডিফাইন করব। তো খুবই সহজ, 10টা মানে এত বেশি সময় লাগবে না। ডিফাইন স্প্রিং প্রপার্টি লাইন স্প্রিং, এটাতে আমি গেলাম।
আমার একটা স্প্রিং ডিফাইন করা আছে, আমি আসলে সেটা যাচ্ছি না, আমি আগে একটা দেখাই তারপরে ওইটা আমি করতেছি, যে জাস্ট কপি করে। আমি একটা প্রথম যখন করব, অ্যাড নিউ দিলাম, অ্যাড নিউ দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা নাম দেব যে কত মিটার ডেপথের জন্য আমি স্প্রিংটা করতেছি, সেটা আমার 1 মিটার স্প্রিং, অনেকে ফর 1 মিটার লেভেলে 1 মিটার, এখানে আমার ভ্যালুটা কোন ডিরেকশনে হবে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। প্রথমে হচ্ছে যে এখানে লিংক একটা ইস্যু আছে, যে লিংক দিয়ে দিব কিনা, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম লিনিয়ার, হ্যাঁ না, লিনিয়ার কন্ডিশনে আছি, সুতরাং এইটা প্রথমটাই। আরেকটা ভাবে দেওয়া যায়, ওইটার কোথায় যে এখানে বলা হচ্ছে। তো এখন হচ্ছে যে এখানে লোকাল এক্সিস দিয়ে স্প্রিংটা দিতে হয়, লোড যেমন গ্লোবাল এক্স দিলাম, লোকালে দিতে হয় হচ্ছে ইয়েটা, স্প্রিংটা, লাইন স্প্রিং, এটা কিন্তু গ্লোবালে দেওয়া যায় না। এখন তাহলে কোন দিকে দেব, এটা আমি অনেক সময় বলেছি যে লোকাল এক্সিস চিনার ওয়ে হচ্ছে যে গ্লোবালের সিকোয়েন্স থেকে লোকাল আসে, অর্থাৎ আমার যে গ্লোবাল এক্সিস এর সিকোয়েন্স সেটা হলো এক্স ওয়াই জেড, তার মানে হলো এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2, জেড হচ্ছে 3। এখন এই যে এক্স যে 1, মানে কিভাবে 1 হচ্ছে, অর্থাৎ এক্স এর যে কালার, এই কালারের সাথে লোকালের যে কালারটা মিলবে সেটা হচ্ছে 1। এক্স হলো 1, সিকোয়েন্সিয়ালি এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2, জেড হচ্ছে 3। ওয়াই এর যে কালার তার সাথে যে মিলবে সেটা হচ্ছে 2। তা এখন এখানে এই যে এক্স এর যে কালার রেড, তার মানে এই যে এটা হলো আমার মেম্বার, এই মেম্বারের লঙ্গিচুডিনাল এক্সিসটা হচ্ছে লোকাল 1। আর এখানে এটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালারটা হচ্ছে জেড, মানে এটা 3। এই ব্লু যেটা মিলবে এটা 3। এই যে এখানে একটা যোগ চিহ্ন দেখা যাচ্ছে ব্লু কালারের, মানে আমি পারপেন্ডিকুলার টু দ্য মনিটর, এই সেইটা হলো আমার 3। আমি এটা কেটে দিলে গান দেখতে পাবো, এখন পারবো না দেখতে। তো এইটা হচ্ছে 3, তার মানে সেটাও না, তার মানে এইটা হলো আমার এখন আর একটা থাকে ওয়াই, ওয়াই এর কালারের সাথে এটা মিলে যায়, এটা দেখলে বুঝতে পারবো এটা মানে 2। মানে এত কিছু বলার অর্থ হচ্ছে যে যেই গ্লোবালের সাথে লোকালের কালারটা মিলবে সেইভাবে নামকরণ হবে। ওয়াই এর সাথে 2 এর, মানে এই এই কালারটা মিলছে বলে এটাকে আমরা 2 বলতেছি। বেসিক্যালি এই লাইন স্প্রিংটা 2 বরাবর অ্যাপ্লাই হবে। এটা এখন 2 বরাবর আমাদের, আমরা 1 মিটারের জন্য কত দিব, 8, 8000। 8000 কিভাবে আসছে, এই যে 8 থেকে আসছে, 8। আমি একটা দেখাই, 8 8 মেগানিউটন পার মিটার কিউব এনএইচ এর ভ্যালু, এটা হচ্ছে 8 মেগানিউটন পার মিটার কিউব। তাহলে আমার হচ্ছে এনএইচ এর সাথে গুণ হচ্ছে কি জেড আর ডি, জেড আর ডি মিলে কাটাকাটি হয়ে গেল, দুইটার ইউনিট সেম, তাহলে আমার কে হয়ে যাচ্ছে এই সামথিং মেগানিউটন পার মিটার কিউব, মানে 8 আর কি। আর এটা তো আমি বলছি যে 1, এটা জেড এর ভ্যালু 1 আর ডি এর ভ্যালু তো 1 এখানে, মানে প্রথম লেয়ারের জন্য, তাহলে এটা হয়ে গেল 8 মেগানিউটন পার মিটার কিউবই থাকলো ইউনিটটা। এখন আমাদের এই তো হলো এই মেম্বারটা, এই মেম্বারে আমরা এইরকম একটা সেগমেন্ট নিচ্ছি যার সাইজ হচ্ছে এদিকেও 1, এদিকেও 1, তার মানে এটার এরিয়া কত, এরিয়া হচ্ছে 1 × 1 মিটার স্কোয়ার। তাহলে এইখানে আমাদের যদি পয়েন্ট স্প্রিং দিতাম তাহলে এটা হচ্ছে মেগানিউটন পার মিটার হইতো, কিন্তু আমাদের এটা লাইন স্প্রিং, সুতরাং এই 1 এর আর দরকার নাই, এই 1 লাগছে না, মানে আমার শুধু উইথটা লাগতেছে। তো উইথ যেহেতু 1 মিটার ধরা আছে, তার মানে বাই ডিফল্ট এটা আমার হয়ে যাবে, এটার সাথে 1 গুণ হয়ে 8 মেগানিউটন পার মিটার স্কোয়ার হবে। তো এইটাকে আমরা বলতে পারি 8000 কিলোনিউটন পার মিটার, এভাবেই আছে মেবি ইউনিটটা এটা। তো মেগানিউটন থেকে আমি কিলোনিউটনে গেলাম, তাহলে আমার প্রথম লেটার জন্য হচ্ছে 8, পরের গুলো কত করে হবে, মানে 1 মিটার ব্যবধানে হইলে 16, এভাবে করে আগাবে। তাহলে আমি এখন এই যেগুলো করে রাখছি, এই যে এটা হলো 8,
এই যে 2 এর জন্য যেটা সেটা হইল গিয়ে 16, 3 এর জন্য হলো 24, তারপরে 4 এর জন্য হচ্ছে 32, মানে 1000 আছে আর কি। তো এইভাবে করে আমার টোটাল 10টা স্প্রিং কিন্তু করা আছে এখানে। আমি একটা দেখাইলাম, বাকিগুলো ওভাবেই হবে। এখন তাহলে এটা কিভাবে করব? পয়েন্ট স্প্রিং তো হয়ে গেল। লাইন স্প্রিং এর জন্য আমি এটাকে ভাগ করব 10টা ভাগে। তো এই মেম্বারটাকে ভাগ করতে হয় কি করে? এডিট, এডিট ফ্রেম, ডিভাইড ফ্রেম, নাম্বার হবে 10, 10 ভাগে ভাগ হয়ে গেল, 10টা ভাগে একটা ভাগ হয়ে গেল। এখন আমি এভাবে ধরে ধরে অ্যাসাইন ফ্রেম লাইন স্প্রিং দেওয়ার পরে আমি যে ওভাবে তো মার্ক করা ছিল, 1 এর জন্য 1, সেকেন্ড সেগমেন্টের জন্য 2, তারপরে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে লাস্টেরটার জন্য 10। তাহলে আমার 10টা স্প্রিং কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এখন এইটা কখনোই রাখা যাবে না, মানে এটা তো যে একটা ড্র করলে চলে আসছে অটোমেটিক্যালি। এখানে কিন্তু আমার উপরের এবং নিচের বাউন্ডারি কন্ডিশন কিন্তু দিয়ে দিছি, বা সাপোর্ট কন্ডিশন দিয়ে দিছি। তো এইটা যে আমার হিঞ্জ বা পিন এগুলো দেওয়া যাবে না। তো এটাকে আমি রিমুভ করব, জয়েন্ট রেস্ট্রেইন নালিফাই করে দিলাম, এটা বাদ চলে গেল। শুধু এখন স্প্রিং আছে, এখানে শুধু স্প্রিং আছে, এখানে পয়েন্ট স্প্রিং, এখানে লাইন স্প্রিং আছে। এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে যেহেতু ড্রেজ লাইনের ঠিক শুরুতে কিছু অংশের স্প্রিংটা আমাদেরকে বাদ দিতে হবে। স্প্রিং এর কন্ট্রিবিউশনটা এটা পরেও দেওয়া যাবে, বাট আমি একটু বলে রাখলাম আর কি, যে এখান থেকে 1 ফুট বা 2 ফুটের স্প্রিংটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে এটার কন্ডিশন। তাহলে লোডিং হলো, সাপোর্ট কন্ডিশন হলো। এখন হচ্ছে যে লোড গুলোকে আমরা কিভাবে দেখতে চাই সেটার জন্য। আমি তো দেখতে চাই যে সবগুলো লোড একসাথে কি ইফেক্ট আসে, অর্থাৎ প্রেসার ডিউ টু সারচার্জ, প্রেসার ডিউ টু ওয়াটার, ওয়াটার প্রেসার, তারপরে অ্যাক্টিভ সয়েল প্রেসার, এই তিনটা আমি যোগ করে দেখতে চাই। তো আমি এবার চলে যাব ডিফাইন লোড কেস। আগের গুলো আমার ছিল প্যাটার্ন, এখন আমি লোড কেসে যাচ্ছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? সয়েল অ্যাক্টিভ, সয়েল প্যাসিভ, ওয়াটার, সারচার্জ। এখন আমি একটা নতুন লোড কেস করতেছি, এগুলো আমি ডিলিট করে দিলাম বুঝতে সুবিধা হয়। তাহলে আমি একটা নতুন লোড কেস নিচ্ছি, যেখানে হচ্ছে আমি সব অ্যাক্টিভ যোগ করব। তাহলে টোটাল অ্যাক্টিভ আমি নাম দিলাম, অ্যাক্টিভ পোর্শনের সব গুলো যোগ করব লিনিয়ারলি। তো প্রথমটা হচ্ছে আমার প্রেসার ডিউ টু সারচার্জ, প্রেসার অফ ওয়াটার, তারপরে হচ্ছে সয়েল অ্যাক্টিভ, এই তিনটাই তো ছিল অ্যাক্টিভ পোর্শনে। আমি যোগ করে নিলাম। আর এইটার প্যাসিভ তো আলাদা করে আছেই, যদি দেখার দরকার হয় আমি দেখবো। এই কন্ডিশনে এখন আমরা কি করব? এটা সেভ দেব, রান দেব, সেভ দেব, রান দেব। যদি বিমকে আমরা মডিফায়ার ইউজ করি, স্টিফনেস কমাইতে চাই, কমানো যেতে পারে, ওগুলো খুবই সেকেন্ডারি ইস্যু। তো এইটা হচ্ছে আমাদের মডেলিং পার্ট হলো। এখন এটাকে আমরা যদি সেভ দেই, সেভ অ্যাজ, এটাকে কি নাম দেব? শোর প্রোটেকশন। এটা হচ্ছে কিন্তু আমার 2 লেয়ারের জন্য। এখন 2 লেয়ার ব্রেসিং, আবার 1 লেয়ারও করতে হবে বা যতটা ব্রেসিং আছে ততটার জন্য করতে হবে। তো এটা হচ্ছে 2 লেয়ার, আমি এটা নাম দিলাম। দেওয়ার পরে আমি রান দেব, রান দিলাম। হ্যাঁ, রান দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা ডিসপ্লেসমেন্ট শো করছে সয়েলের জন্য 4.5 মিলিমিটার বা এরকম একটা প্রেসার। কিন্তু আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে, এটা একটু দেখলে ভালো বোঝা যাবে, জন্য আমি ওই কাজটা না করেই দেখাবো। যে ডিসপ্লে, প্রথমে আমরা দেখব এইটার শেয়ার ফোর্স,
এখানে দেখতে পাচ্ছি এরকম একটা মানে অদ্ভুত কিছু একটা আসছে। তার মানে হচ্ছে এটা এখনো মানে রেডি না। এটা হলো যে যখন আমরা লাইন স্প্রিং দেই তখন এই লাইনটাকে সেগমেন্টে ভাগ করে ফেলতে হয়। এই সেগমেন্টটা অনেক হইতে পারে, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হয়, তাছাড়া এটার রেজাল্টটা আসে না। এইটা একটা জিনিস মনে রাখতে হবে। এই কারণে আমরা যে 1 মিটার করছি এটাও সাফিসিয়েন্ট না, আরো ছোট করতে হবে। তো এখন হচ্ছে আমি যেটা করব, এটাকে আমি রেখে দিচ্ছি ব্যাকআপ হিসেবে। আমি এটাকে কপি করে আমি আরেকটা নিয়ে নিচ্ছি, কপি, এই জায়গায় আমি আরেকটা রাখলাম। এটাকে আমি এবার ভাগ করে দিই। এটা কি করব, এই 1 মিটার গুলোকে আমি আবার ভাগ করে দেব, অন্তত 5টা ভাগে ভাগ করব, অনেক ছোট ছোট। আর এখানে আমার 10 মিটার আছে, আমি এটাকেও প্রায় 50টা ভাগে ভাগ করব। করলে এখন আমার সবগুলো সেগমেন্ট খুবই ছোট ছোট হবে। এখানে যদি আমি এই যে জয়েন্ট ইনভিজিবল থাকে তখন আবার একটু দেখতে ইয়ে, তাছাড়া আবার জয়েন্ট গুলো দেখায়। এখন আমি রান দেব আবার, রান দেওয়ার পরে আমি হয়তো ডিফরমেশন শেপে খুব একটা ভেরিয়েশন পাবো না, কিন্তু ডিসপ্লে আমি যদি শেয়ার ফোর্স দেখি তাহলে দেখতে পাবো যে এখানে অনেক কিছু মানে নিচের দিকে, উপরেরটা চেঞ্জ হয় নাই, তা হালকা একটু, কিন্তু নিচের এই শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আরো যদি ছোট করি তাহলে এটা আরো স্ট্রেট চলে আসবে, মানে এই যে এখানে যে যে স্টেয়ারের মতো ধাপ আসছে এটা আর থাকবে না। তো এই হচ্ছে সেগমেন্টাল ভাগের ইস্যু। তো এখন সেগমেন্টাল ভাগ করলে আসলে ভ্যালু গুলো রিড করা যায় না, এই যে এরকম হয়ে যায়। তো আমি এটা ম্যানুয়ালি দেখবো, যেমন এখানে যদি আমি কার্সর ধরি তাহলে কিন্তু এইখানে আমার এইটা ভ্যালুটা দেখাবে। এখন আমি কার জন্য দেখবো, এটা যে আগেই বললাম যে আমি টোটাল অ্যাক্টিভের জন্য দেখতে চাই। তো আমার এটা করা আছে যে টোটাল অ্যাক্টিভের শেয়ার ফোর্স আমি আমি দিলাম, তাহলে আমি এখানে পেয়ে যাব এই যে এইটা হচ্ছে আমার শেয়ার ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু 283 ইউনিট। কি ইউনিট হচ্ছে কিলো নিউটন, এটুকু বলতে হবে না, কারণ বলতে হবে কিলো নিউটন পার মিটার, মানে আমরা সবকিছু করছি 1 মিটারের জন্য। এই জন্য এইটার ইউনিট হচ্ছে 283 কিলো নিউটন পার মিটার। এটা হলো আমার শেয়ার ফোর্স। এই এটা কার শেয়ার ফোর্স? এটা হচ্ছে সৌর পাইলের শেয়ার ফোর্স। সৌর পাইল 1 মিটারে কয়টা আছে সেই কয়টা দিয়ে আবার ভাগ করলে একটা পাইলে সেই সৌর পাইলটা মানে সৌর পাইলের শেয়ার ফোর্সটা কনভার্ট হয়ে যাবে, আমি দেখাচ্ছি পরে। যাই হোক, এটা 1 মিটারের ফোর্স, এটা পেলাম। এবার বেন্ডিং মোমেন্ট যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আমি হাইড করে ফেলি, তাহলে আমি বেন্ডিং মোমেন্টটাও এরকম পেয়ে যাব, এখানে 250 কিলো নিউটন মিটার পার মিটার। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। এখানে এই যে এটা নেগেটিভ মোমেন্ট জেনারেট করবে। এখন অনেকে কনজারভেটিভলি সিনিয়র ইঞ্জিনিয়ার এটা করে থাকেন যে এইটার এখানে ম্যানুয়ালি তারা হিঞ্জ ধরে মোমেন্ট ডায়াগ্রাম বের করেন, তখন কিন্তু এই মোমেন্টটা এখানে যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে কত 215, আর এখানে আছে হচ্ছে 250, তাহলে ওই 200 কিন্তু এর সাথে চলে আসবে, আর সাথে এটা 400-র উপরে চলে আসবে। ওই জিনিসটা হয়তো এটা হতে পারে, মানে যারা একবারে হ্যান্ড ক্যালকুলেশন, তার হিঞ্জ না ধরলে তো ওটা ইনডিটারমিনেট হয়ে যায়। এ কারণে হিঞ্জ ধরাতে ওইটা কিন্তু একটু বেশি আসে মোমেন্টটা। শেয়ার ফোর্স তো একই আসবে, শেয়ার ফোর্সের তো আর হিঞ্জ এর ইয়া নাই, শেয়ার ফোর্স একই আসবে। তো সেই ক্ষেত্রে আমার শেয়ার ফোর্সটা এটা পেলাম হচ্ছে 290, 290 পেলাম। আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমার এখানে 250 মতো পেলাম। তো এইটা পেলাম। আর ডিফরমেশন, ডিসপ্লে, ডিফর্ম শেপ, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় এটা আসবে না, কিন্তু অটোমেটিকে থাকলে এটা দেখতে তো একটু ছোট লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারি, একটু বড় করে দিয়ে স্কেলিংটাকে আমরা একটু ভালোভাবে দেখতে পারি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে এখানে কিন্তু এই যে কিছু পোর্শন স্ট্রেট আছে, স্ট্রেট থাকার পরে 1 মিলির চেয়ে কম, তারপরে কিন্তু এইটা আস্তে আস্তে বাঁকা শুরু হয়েছে। তো এইটা একটা লক্ষণীয় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রামেও আমার অনেকটুকু পোর্শনে আমার কিন্তু মোমেন্ট জেনারেট করে নাই, যেমন এই পোর্শনটা, এখানে আমার মোমেন্টটা আসে নাই। শেয়ার ফোর্সেও আমার কিন্তু অনেকটুকুতে ফোর্স নাই। তার মানে এই তিনটা সাম করলে কি বোঝা যাচ্ছে যে যদি আমাদের অ্যানালাইসিস ঠিক থাকে সবকিছু, তাহলে এখানে পাইলের লেন্থ একটু এক্সট্রা আছে,
মানে এই এটা থেকে বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এখন এইখানে আমরা যে ফোর্স এবং মোমেন্টটা পেলাম, আমি এই শেয়ারটাই জাস্ট একটু দেখি যে আমি যে শেয়ার ফোর্সটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে পার মিটারের শেয়ার ফোর্স। তাহলে পার মিটারে আমার শেয়ার ফোর্স হচ্ছে 2 কত ছিল 290 290 যে শেয়ার ফোর্স আসলো 290 কিলো নিউটন পার মিটারে। তাহলে আমরা একটা শোর পাইলের শেয়ার ফোর্স কত? তাহলে আমাকে যেটা করতে হবে যে আমার 0.75 মিটারে শোর পাইল আছে একটা, ঐকিক নিয়ম। 0.75 মিটারে আমার শোর পাইল আছে একটা, 1 মিটারে কয়টা আছে? তাহলে আমার 290 ইন্টু 0.75 ডিভাইডেড বাই 1। সুতরাং আমার একটা শোর পাইলে শেয়ার ফোর্স হয়ে যাবে একটু কম, অর্থাৎ 217.5 কিলো নিউটন পার পাইল। এটা হলো আমার শেয়ার ফোর্স। সিমিলারলি আমার ইয়াটাও তাই হবে, মানে মোমেন্টটাও তাই হবে। তাহলে এই শেয়ার ফোর্স দিয়ে আমার পাইলটা ডিজাইন হবে এই এই স্টেজে। এটা কিন্তু স্টেজ কোনটা? সেকেন্ড, মানে দুইটা ব্রেসিং দিছি আমরা সেই কন্ডিশনে, তখন হচ্ছে এটা। বেন্ডিং মোমেন্টও তাই, বেন্ডিং মোমেন্ট আমাদের কত ছিল? 250। একটা কথা বলেছি যে যারা এটাকে হিঞ্জ ধরতেই করেন তারা কিন্তু এটা আবার 400 হয়ে যাবে, 250 সাথে আবার ওইদিকেও আছে 400 সামথিং হবে। যাই হোক, যেটাই হোক, তাহলে সেটাও কিন্তু আমার 0.75 দিয়ে গুণ হয়ে এটা কমে যাবে একটা পাইলের জন্য। তাহলে আসছে আমার 188 কিলো নিউটন মিটার পার পাইল। তাহলে এটা আমার এটা এটুকু করে কিন্তু আমার পার পাইলে আনতে হবে। আচ্ছা, এখন আসি স্টার্ট ফোর্স কোথায় গেল। স্টার্ট ফোর্স এর জন্য আমি এটা শেয়ার ফোর্স পেলাম, বেন্ডিং মোমেন্ট পেলাম। স্টার্ট ফোর্স কোনটা? ডিসপ্লে সাপোর্ট রিঅ্যাকশনস। কোনটা দেখবো? এফএক্স। তাহলে আমার এই দিক থেকে আমরা অ্যাক্টিভ প্রেসার দিয়েছিলাম, তাহলে ফোর্স কোন দিক থেকে আসবে? মানে রিঅ্যাকশন উল্টা দিক থেকে, সেটা আসছে। সেইটাও এখন আমার এইটা হচ্ছে স্টার্ট ফোর্স। এটা কতটুকুর জন্য স্টার্ট ফোর্স? সেটা হলো আমার স্টার্ট ফোর্সটা হচ্ছে স্টার্ট ফোর্স আমি যেটা পেলাম সেটাও কিন্তু আমার এটা রাখলে হবে না। এটা তো আমি পেয়েছি পার মিটারে, এই যে এই অল্প একটা পোর্শনের জন্য, কিন্তু আমার তো একটা স্টার্টের ব্যাপ্তি হলো 6 মিটার। 6 মিটার। তাহলে এটা কি করতে হবে? এই যে 467 যেটা পেলাম একে কিন্তু আমার 6 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 467 ইন্টু 6 মানে 2800 কিলো নিউটন পার স্টার্ট। তাহলে একটা স্টার্টে আমার ফোর্স আসতেছে এটা। এটা হলো এই লেভেলে। আর এই লেভেলে আবার কম আছে, এই লেভেলে হচ্ছে 65 ইন্টু 6 মানে 390 পার স্টার্ট। তাহলে পার মিটার থেকে কোনোটা আমাকে কমাইতে হবে, কোনোটা আবার বাড়াইতে হবে, যে যে কন্ডিশনে আসে। তাহলে আমি স্টার্ট ফোর্স এখন পেয়ে গেলাম। এইবার এই স্টার্ট ফোর্সটা আবার আমাদের আরো কিছু ক্যালকুলেশন করে স্টার্ট নিতে পারে কিনা এই ফোর্সটা, সেটা আবার আমাদেরকে দেখতে হবে। সে কথার কথা আমরা 400-র স্টার্ট এখানে দিয়েছিলাম এটার জন্য, এটার জন্য আমরা দিয়েছিলাম 400। তো 400 স্টার্ট আমরা যেটা দিলাম 400 সাইজের, সেইটা আমরা দেখলাম যে এই ফোর্স নিতে পারে না, তাহলে 500 দিব বা 450 দিব। তাহলে 450-র স্প্রিংটা দিয়ে আবার আমার আরেকটা রান দিতে হবে, দিলে আবার ফোর্স একটু রিঅ্যাডজাস্টমেন্ট হবে। হ্যাঁ, এটা। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বল, মানে এইটুকু রূপে যদি আমরা শেষ করতে পারিনি তারপরে আপনার একটু বল যদি কোনো কোশ্চেন থাকে। আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাক, প্রশ্ন দিয়ে শেষ করি আর পরের লেকচারে বাকিটা শেষ করি। আর তোমার এই যে এখানে এই স্টার্টের যখন স্প্রিং কনস্ট্যান্ট বের করছো সেটাতে আবার যাও তো। এটা স্যার স্টার্টের স্প্রিং কনস্ট্যান্ট ই দিলা ডিভাইড বাই এল এল দিলাম। দিলা, তোমার এটা আসলো। তারপরে ওই ইয়ার স্পেসিং দিয়ে আবার ভাগ দিছি, ওই যে স্টার্টের যে স্পেসিং সেটা দিয়ে। স্টার্টের স্পেসিং
দিয়ে ভাগ দিছো। জি, কারণ আমরা তো 1 মিটারের লোড অ্যাপ্লাই করছি। এটা আহ, না দিলে হবে, সেক্ষেত্রে আবার আমার লোড কেসে গিয়ে 6 দিয়ে গুণ দিতে হবে লোডকে। মানে যত মিটারের লোড দেব, স্ট্রাটের স্টিফনেসটা তত মিটারের দিব আর কি। আমাদের হলো ইকুইভ্যালেন্ট করা হয়েছে শুধু 1 মিটারের জন্য করতেছি না, জি জি, আমরা সবকিছু 1 মিটারে নিয়ে আসছি কনভার্ট করে। এর জন্য করতেছি 1 মিটারের জন্য। এখন E/L একটা একটা স্ট্রাটের জন্য যদি যদি তুমি বের করো তাহলে সেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে E/L। E/L, জি। E/L এটাকে তারপরে আবার ওই এটা কি আবার কি করছো, ডিভাইড করছো। স্টার্টের স্পেসিং দিয়ে ডিভাইড করছি। ডিভাইড করছো, ডিভাইড করার কারণে 1 মিটারের মধ্যে আসছে এটা, জি। 1 মিটারের মধ্যে আসছে। তারপরে এবার রেজাল্টে যাও, তো রেজাল্টে গিয়ে রেজাল্টে যখন আমি যাচ্ছি তখন এটা যেটা পাইলাম, আমি 1 মিটারের ফোর্স পাইলাম, মানে 1 মিটারের স্টার্টের যে রিয়াকশন আসলো সেটা পেলাম। সেটাকে আবার ওই যে স্পেসিং দিয়ে দিয়ে স্পেসিং দিয়ে গুণ দিয়ে আমি টোটাল ফোর্সে কনভার্ট করব। ঠিক আছে, ঠিক আছে, এটা সব ঠিক আছে। ওকে, প্রশ্ন প্রশ্ন আচ্ছা, আমি কোশ্চেন করতে যাচ্ছিলাম, আমি লাইন স্প্রিং ক্যালকুলেশনটা বুঝতে পারিনি ঠিক মতো। আমাদের যে এনএইচ যেটা এন সাবস্ক্রিপ্ট এইচ, এটা হচ্ছে 8, এইটা একটু বুঝতে চাচ্ছিলাম যে কিভাবে ক্যালকুলেশনটা করলাম। এইটা আরবিটারিলি না, ঠিক আমরা একটু কনসিডার করেই করছি। যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে রিলেটিভ ডেনসিটি শোনো, ভার্সেস। আনসার কোশ্চেনটাকে ভালো করে বুঝি, কোন জিনিসটা বুঝে নাই সেটা একটু বুঝে নিই। লাইন স্প্রিং এর ক্যালকুলেশনটা একটু বুঝতে চাচ্ছিলাম স্যার। লাইন স্প্রিং ক্যালকুলেশন তো অনেক কিছু করা হয়েছে, কোন পয়েন্টটা স্পেসিফিক করতে স্যার হবে। আমার কেইচ যেটা, এটা কি লাইন স্প্রিং বলবো স্যার, এটা কি? প্রথম কেস কেন লাইন স্প্রিং হতে যাবে, আমার করলো কেসটা কি জিনিস, কেসটা হলো আমার সয়েলটা মানে যে রিয়াকশন দিবে, সেটা। হ্যাঁ, এটা মডুলাস অফ হরাইজন্টাল কম্প্রেসিবিলিটি দেখে ওইটা জিনিসটা আসতেছে। এইটাকে লাইন স্প্রিং বলা যাবে না, এটাকে লাইন স্প্রিং বলা যাবে না, লাইন স্প্রিং এর জন্য আবার এটাকে ওই যে ওয়াই মানে মেম্বারের যে ওয়াইড কতটুকু সেটা দিয়ে আবার গুণ মানে কতটুকুর জন্য আমি নিব রিয়াকশনটা, এখানে আমি বলি যে ওটা দিয়ে গুণ দিতে হবে। কেএস এর যে ভ্যালুটা আমার বের হচ্ছে, কেএস এর ভ্যালুটার ইউনিট কি মেগা মানে ফোর্স ডিভাইডেড বাই ভলিউম, ফোর্স ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম, তাই না? জি। আমরা যে স্প্রিংটা দিছি সেটা স্প্রিংটা দিছি কিন্তু কিলোনিউটন পার মিটার, মিটার স্কয়ার বা হ্যাঁ মানে মিটার পার মিটার স্কয়ার বলা যাবে না, কিলোনিউটন পার মিটার, পার মিটার শেষে যে পার মিটার, জি। সেটা তো আমাদের যে মানে টোটাল এটা 1 মিটার না করে করার কারণ না, সেটার জন্য মনে হয় না। তোমার ইয়াতে যাও, এখানে ওই ফর্মুলাতে যাও। মানে এইটা যদি স্যার আমার পয়েন্ট স্প্রিং হতো, ইউনিট হতো কিলো নিউটন পার মিটার, আর লাইন স্প্রিং হওয়ার জন্য ওরা আবার আরেকটা মিটার দিয়ে ভাগ করছে, মানে করছে আর কি। ওই এই ট্যাপসে যাবো। না ইয়েতে ক্যালকুলেট ওই যে ওইটা স্লাইডে 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 এইটা হচ্ছে স্যার এনএইচ ছিল, এনএইচ এর ভ্যালু মেগা নিউটন পার মিটার কিউব, কেএস ইকুয়াল টু এনএইচ ইন্টু জেড বাই ডি। জেড বাই ডি আবার ইউনিটলেস হয়ে গেছে, এনএইচ এর ইউনিটটাই রয়ে গেছে মেগা নিউটন পার মিটার কিউব। এখন আমরা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারের মানে কতটুকু ও, অংশের সয়েলটা রিয়াকশন দিবে, 1 মিটার স্ট্রাকচার নিছি ওয়াইড, এজন্য 1 মিটারের সয়েলের রিয়াকশন দিবে, এজন্য 1 মিটার দিয়ে গুণ দিছি। দেওয়াতে আমার 1টা মিটার চলে গেছে, এই জন্য ওই যে ইয়াতে আবার এইভাবে আছে স্যার ইটেপসে, ওই কিলো নিউটন পার মিটারে আছে ইউনিটটা, এইভাবে দিয়েছি আর কি। এটা আমরা ওই লাইন স্প্রিং হিসেবে দিছো না? জি জি, লাইন যদি পয়েন্ট দিতাম তখন আবার হ্যাঁ ওই হ্যাঁ তখন আবার এরিয়া দিয়ে গুণ হইতো আর কি। ঠিক আছে, বুঝছি। এটা হচ্ছে এদের মানে বেশিরভাগই হচ্ছে কি লাইন স্প্রিং নিয়ে কাজ করার
এক্সপিরিয়েন্স খুব কম কম আছে। এক্সপিরিয়েন্স জি জি ভাই। কিন্তু ওই যে আমাদের আবার ওই আছে হলো পয়েন্ট স্প্রিং নিয়ে কাজ করে পয়েন্ট স্প্রিং ওই যে উপরে দিলাম ইয়েতে স্টার্টের জন্য এটার জন্য যে পয়েন্ট স্প্রিং দিছো না জি এখন মানে তোমার নেক্সট দিন এটাকেই এটা তুমি স্যার একটু ঝামেলা হয়, আমি অনেকগুলো দেখছি তো, মানে লাইন লোড থাকলে ইটাপসে লাইন স্প্রিংটা ভালো কাজ করে, পয়েন্ট লোড দিলে পয়েন্ট স্প্রিংটা ভালো কাজ করে। মানে আমি যদি ল্যাটারাল লোডেড পাইল অ্যানালাইসিস করি তখন আবার লাইন স্প্রিং কাজ করে না, পয়েন্ট স্প্রিংটা কাজ করে ভালো। মানে দেখা যাচ্ছে যে অনেক সময় অদ্ভুত রেজাল্টও দেয় ওই ইয়েটা। আবার যখন আমার যে আমি তো সর পাইলে দিচ্ছি লাইন লোড, তখন আবার লাইন স্প্রিংটা ভালো কাজ করবে। মানে মানে এটা এখানে হচ্ছে লাইন লোড অ্যাপ্লাই করার কারণে এই এদিকে যে স্প্রিংটা জি স্প্রিং হইলে মানে বেস্ট পসিবল রেজাল্টটা দিচ্ছে আর কি জি জি আমি ওগুলো পসিবল ট্রায়াল রেজাল্টটা দিচ্ছে যে অনেকগুলো করছি কিন্তু তো। এটা মানে ওদের ওদের পক্ষে মানে ইয়ে করাটা বোঝাটা একটু কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা লাইন স্প্রিং এর যে কনসেপ্টটা লাইন স্প্রিং এর কনসেপ্টটা কারো কাছে জানা আছে লাইন স্প্রিং কি জিনিস না যে প্রশ্ন করছে তারই জিজ্ঞাসা করতেছি লাইন স্প্রিংটা কি স্যার আমি আজকে মানে প্রথম শুনলাম স্যার, আগে পয়েন্ট স্প্রিং এ পড়ছি স্যার। এই জন্যই ওই জন্য প্রবলেমটা হয়েছে আচ্ছা দেখেন সমস্যা মানে ইয়েটা একই তো, আমি তো ক্যালকুলেশন সবই দেখালাম, মানে আবার যেটা বললেও তো দিলাম যে এই যে লাইন বরাবর যে ডাইমেনশন এটা অমিট হয়ে যাবে, মানে এটা আর তখন আনতেই হবে না আমার কনসিডারে। এটা হচ্ছে যতটুকু ওয়াইড ওইটা আসতেছে, তার মানে একটা আমার ইয়া দিয়ে গুণ হচ্ছে। যদি এটা পয়েন্ট হইতো দুইটা দিয়ে গুণ হইতো, মানে পয়েন্ট স্প্রিং হলে আমার এটা যে যতটুকুর জন্য পয়েন্টটা দিলাম, আবারের যে ওয়াইড হচ্ছে 1 মিটার এই ডাইমেনশন, তার মানে মিটার ইনটু মিটার মিটার স্কয়ার, এটা গুণ হয়ে এটার ইউনিট হয়ে যেত কিলো নিউটন পার মিটারে। আর এখন লাইন স্প্রিং হওয়াতে একটা ডাইমেনশন দিয়ে গুণ হচ্ছে, আরেকটা থেকে যাচ্ছে, ওই কারণে এটার ইউনিট হয়ে গেছে মানে কিলো নিউটন পার মিটার। মানে একটা পয়েন্ট স্প্রিং পার মিটারে কত, মানে পার মিটারে ভাগ করে দিলে যেটা হয় সেটা আর কি এখন আছে এরকম স্যার হয়েছে এখানে আর কি। জেড বাই একটা ডিটা পয়েন্ট কি ভ্যালু কি 1? এইটার ক্ষেত্রে 1, মানে এই প্রথম 1 মিটারের জন্য 1, পরের মিটারের জন্য জেড এর ভ্যালু 2, তারপরের মিটারের জন্য জেড এর ভ্যালু 3, এভাবে করে যাচ্ছে জিনিসটা। ডি আমরা এর ডি জানি ভ্যালুটা তো, তো ডিটা পাইলে ডায়া। ডিটা পাইলট ছিল কিন্তু আমরা তো এখন 1 মিটারের নিচ্ছি, তো এটা 1 মিটার হয়ে গেছে আর কি, ডি হয়ে গেছে 1 মিটার। আমরা তো সবকিছু 1 মিটার করে নিছি, টোটাল জিনিসটাকে আমরা 1 মিটারে কনভার্ট করে নিছি, কারণ আমরা ফোর্সটা করতেছি 1 মিটারে। স্টার্টের জিনিস আমরা সব সফটওয়্যার বলি সেখানে আউটপুট দেয় পার মিটারে, এজন্য আমি সবকিছুকে 1 মিটারে কনভার্ট করে নিছি। এজন্য ডিটা আর ডি নাই, এটা হচ্ছে ইয়েতে চলে আসছে আর কি, পার এই মিটারে বুঝতে চলে পারছি। আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে 8 মেগানিউটন পার মিটার কিউব, এটা টেবিল থেকে যেটা ওয়াইড কন্ডিশনে দেখলাম ওখানে হ্যাঁ ডিরেক্ট 8 ছিল না। না, তো এইট ছিল না, এটা এটা মানে এইটটা কিভাবে হচ্ছে apply করা যায়? আমাদের একবারে হ্যাঁ যদি ভেরি ডেন্স স্যান্ড হইতো 11 হইতো, তাই না? আমাদের তো কন্ডিশনটা হচ্ছে ওয়েটের জন্য সর্বোচ্চ ভ্যালু আছে 11, তো আমার হচ্ছে 4.5 আর 11 এর মাঝে আমি মাঝামাঝি একটা ভ্যালু নিছি, এজন্য আমি বলছিলাম যে 8 ধরছি আর কি। মানে আমাদের ভেরি ডেন্স সয়েল কন্ডিশন হইলে হবে হচ্ছে আপনার 11 হবে, আর সেটা নাই। আবার এটা একেবারে আসলে যে জাস্টিফিকেশন থেকে আসবে। জাস্টিফিকেশন থেকে আসবে, কয়েকটা করলে আপনি বা বিভিন্ন ওই লিটারেচার থেকেও আসবে, এগুলো ইয়াটা দেখে বোঝা যাবে আর কি। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই যে ড্রেস লাইনের নিচে 1 থেকে 2 ফিট লাইন স্প্রিং বাদ দিতে হবে না বলছেন। এটা আমি বলেছি, এটা স্যার ইয়েতে লেকচারে স্যার বলেন না, আমি বলতেছি। মানে ওইটা হচ্ছে কি হয় জানেন, ড্রেজিং করার পরে কিন্তু কিছু সয়েল হয়ে যায়, মানে লুজ থাকে কন্ডিশন, তো এই জন্য বলছিলাম আর কি, ওইটা নট নেসেসারি, আমি ওটা স্যারাই তো আউটপুট বললাম আর কি। না চারটা লাস্ট। ওইটার ইফেক্টটা মানে এখানে জেড এর ভ্যালু থেকে আসতেছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে যে এখানে জেড এর ভ্যালুটা কি জেড এর ভ্যালুটা হচ্ছে আমরা যত নিচে ডেপথে যাচ্ছি তত কেএস এর তো ভ্যালুটা বাড়তিছে, বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, জেড এর ভ্যালু যখন জিরো তখন ওইটাও জিরো। এটাও জিরো হয়ে কিন্তু যাচ্ছে আমরা তো ওই যে জিরো স্প্রিং দিতে পারি না ওই ইয়াতে, জিরো স্প্রিংটা দিতে পারেন জিরো স্প্রিং দেওয়া মানে কি অনেক না দেওয়া মানে ওই জন্য আমি যেটা করি স্যার, ওই যে ওখানে হচ্ছে 2 ফিটের একটা সেগমেন্টের স্প্রিংটাকে জিরো করে দিই আর কি, ওইটা বলতে চাইছিলাম। ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে শেষ করি হুম আবার নেক্সট দিন ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার।
আসসালামু আলাইকুম স্যার।